প্রায় 60,60,000 জল জ্যান্ত জীবিত ভোটার জোর জবরদস্তি তাদের নাম আন্ডার অ্যাডজুডিকেশন করে রাখা হয়েছে যাতে তারা ভোট না দিতে পারে, এবং একমাত্র বিজেপির অঙ্গুলি হেলনে এই কাজগুলো হচ্ছে। যারা আমার কথা শুনছেন জানছেন, আমি প্রথম দিন যখন সাংবাদিক বৈঠক করে এসআইআর এর বিরোধিতা করে আমাদের দলের অবস্থান স্পষ্ট করেছিলাম, আমি বলেছিলাম এই নির্বাচনী কমিশন, এই নির্বাচন কমিশন এবং নির্বাচন কমিশনার নিরপেক্ষ নয়। ইনি বিজেপির সহকর্মী বা বিজেপির সহকারী সংস্থা হিসেবে কাজ করছে। আপনারা দেখেছেন কালকে উনি যে হোটেলটায় গিয়ে উঠেছেন, কলকাতায় ছোট বড় মিলিয়ে 5,000-এর বেশি হোটেল রয়েছে। 200, 400, 500, 10টা 50টা হোটেল নয়, 5,000-এর বেশি হোটেল রয়েছে। দিল্লির বাবুরা অমিত শাহ থেকে শুরু করে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী, রাজস্থানের মুখ্যমন্ত্রী, বিজেপির সর্বভারতীয় সভাপতি, তারা এসে যেই হোটেলটায় ওঠে, যেই ঘরটায় ওঠে, সেই একই হোটেলে আর একই ঘরে চিফ ইলেকশন কমিশনার উঠেছে। এ তো নিহাত কাকতালীয় হতে পারে না। যে হোটেল যে ঘরে অমিত শাহ থাকে, সে একই হোটেলে একই ঘরে জ্ঞানেশ কুমার থাকছে। কলকাতায় সব মিলিয়ে 5,000 হোটেল রয়েছে, আর একটা হোটেলে যদি 50টা করে রুম থাকে, তাহলে প্রায় 2.5 লক্ষ রুম রয়েছে। 2.5 লক্ষ রুমের মধ্যে একই হোটেলে একই রুমে রয়েছে জ্ঞানেশ বাবু, যাদের অঙ্গুলি হেলনে এরা বাঙালির উপর অত্যাচার করেছে ধারাবাহিকভাবে। আগামী লড়াই এদের শূন্য করার লড়াই। এই লড়াই খালি তৃণমূলকে চতুর্থবার জেতানোর লড়াই নয়, এটা ভোট টু ইলেক্ট নয়, এটা ভোট টু পানিশ, ভোট টু রিজেক্ট, প্রতিবাদের ভোট, প্রতিরোধের ভোট, শাস্তি দেওয়ার ভোট। যারা বছরের পর বছর আমাদের নিপীড়িত, বঞ্চিত, বাংলাদেশি বলে অত্যাচারিত, অবহেলিত, শোষিত করে রেখেছে, তাদের যোগ্য শিক্ষা দেওয়ার, জবাব দেওয়ার ভোট। একটা মানুষের যোগ্য অধিকার যেন বিজেপির নির্বাচন কমিশন কেড়ে না নেয়, সেই জন্য তৃণমূল কংগ্রেস রাস্তায় রয়েছে। আমরা যেমন পার্লামেন্টে লড়াই করছি, আমরা রাস্তায় রয়েছি, আমরা কোর্টে রয়েছি। গতকাল আমি মন্দির বাজারে গেছিলাম, আমার সভা ছিল। 2 তারিখ এই মার্চ মাসের, আজ থেকে ঠিক 7 দিন আগে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী সেখানে সভা করতে এসেছিল বিজেপির পরিবর্তন যাত্রার, রথযাত্রার সূচনা করতে। তিনি 30 মিনিট বক্তব্য রেখেছেন। যে কটা কথা বলেছেন প্রত্যেকটা তথ্য ভুল, প্রত্যেকটা কথা মিথ্যে, আমি কাল প্রমাণ করেছি। তার অধীনস্থ এনসিআরবি যে তথ্যটা প্রকাশিত করেছে 29শে সেপ্টেম্বর 2025 সালে, আমি পুঙ্খানুপুঙ্খ সেই তথ্য তুলে ধরেছি। সেই এনসিআরবির তথ্য অনুযায়ী ভারতবর্ষের সবথেকে নিরাপদতম শহর নাম কলকাতা, এবং সেই এনসিআরবির তথ্য অনুযায়ী মহিলাদের উপর সবথেকে বেশি নির্যাতন এবং অপরাধের ঘটনা যদি কোনো রাজ্যে ঘটে থাকে, সেই রাজ্যের নাম হচ্ছে উত্তরপ্রদেশ, যেটা রয়েছে 1 নম্বর স্থানে। 2 নম্বরে মধ্যপ্রদেশ, 3 নম্বরে রাজস্থান। 3টেই ডবল ইঞ্জিন সরকার। মহিলাদের বিরুদ্ধে অত্যাচার, নারীর নির্যাতন, তপশিলীদের উপর অত্যাচার, জনজাতি মূলবাসীদের নির্যাতন, প্রত্যেকটা ক্ষেত্রে গোল্ড মেডেল স্টেট হচ্ছে বিজেপি। উত্তরপ্রদেশ প্রথম স্থান, দ্বিতীয় স্থান মধ্যপ্রদেশ সিলভার মেডেল, 3rd স্থান হচ্ছে রাজস্থান ব্রোঞ্জ মেডেল। এই হচ্ছে ডবল ইঞ্জিন সরকারের নমুনা বা নিদর্শন।
তিনি এসে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় যদি আগামী দিন ক্ষমতায় আসে তাহলে রাজ্যটা ভাইপো চালাবে। উনি আমার নাম নিতে বোধহয় বিজেপির সেজো মেজো বাংলার নেতাগুলোর, দিল্লির তল্পিবাহকগুলোর মতো উনিও ইতস্তত বোধ করেন। আমি অমিত শাহকে এই মঞ্চ থেকে চ্যালেঞ্জ করে বলি, আমি অনেক চ্যালেঞ্জ অতীতে করেছি, বিগত দিনে করেছি, আজও করব, ভবিষ্যতেও করব। আপনাদের কোনোদিন ক্ষমতা হয়নি একটা চ্যালেঞ্জ গ্রহণ করে তার যোগ্য উত্তর বা প্রকৃত জবাব দিতে। আপনি বলেছেন তৃণমূল পরিবার কেন্দ্রিক দল। আমি বলি কেন্দ্র সরকার আপনার, পার্লামেন্টে মেজরিটি আপনার, আপনার ক্ষমতা থাকলে পার্লামেন্ট চলছে, সেশন চলছে, আগামীকাল পার্লামেন্ট চলবে, পরশু পার্লামেন্ট রয়েছে, তার পরের দিন রয়েছে, তার পরের দিন রয়েছে। একটা বিল নিয়ে আসুন, যেই বিলে স্পষ্টত লেখা থাকবে এক পরিবার থেকে একজন রাজনীতি করতে পারবে। আমি সেই বিলে ভোট দিয়ে রাজনীতি ছাড়বো। আপনার চ্যালেঞ্জ থাকলে, আপনার ক্ষমতা থাকলে আপনি চ্যালেঞ্জ গ্রহণ করুন। আপনার ক্ষমতা থাকলে চ্যালেঞ্জ গ্রহণ করুন। উনি বলছেন ভাইপো সরকার চালাবে। আমার অগ্নি পরীক্ষা আমি দিয়েছি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 2014 সালের দলের ওয়ার্কিং কমিটি আমাকে দক্ষিণ কলকাতার মতো মসৃণ আসন দেয়নি। সোমেন মিত্র কংগ্রেসে চলে গেছিল বলে ডায়মন্ড হারবারে পাঠিয়েছিলেন। আমি প্রথমবার 71,000 ভোট, দ্বিতীয়বার 2019 সালে 3,22,000 ভোট, আর তৃতীয়বার অগ্নি পরীক্ষা দিয়ে 7,11,000 ভোট নিয়ে মানুষের আশীর্বাদে জিতেছি। আপনার ছেলে কোন অগ্নি পরীক্ষা দিয়ে বিসিসিআই এর সেক্রেটারি আর আইসিসি চেয়ারম্যান হয়েছে মানুষকে একটু বুঝিয়ে বলুন তো। জয় শাহ কোন অগ্নি পরীক্ষা দিয়েছে? মাঠে নামালে ব্যাটটা ধরতে পারবে? ক্রিকেটের ক জানে না, সি জানে না, সে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্ট। কি অগ্নি পরীক্ষা দিয়েছেন আপনি? আপনি বলেছেন, একাধিক নাম নিয়েছেন, বলেছেন তৃণমূলের অনেক নেতা জেলে ছিল। মমতা ব্যানার্জি যদি সত্যি সৎ হয় আর স্বচ্ছ রাজনীতিতে বিশ্বাস করেন তাহলে মমতাদি বলুক এদের কাউকে টিকিট দেবে না। আমি আপনার এই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করছি। তার কারণ কি দাঁড়ান, আগে হাততালি দেবেন না, শুনুন। যেই কথাটা বলছে অমিত শাহ নিজে 3 মাস জেলে ছিল, সবরমতী জেলে। আপনি নিজে 100 দিনের উপর জেল কাস্টাডিতে কাটিয়েছেন অমিত বাবু। আপনি আপনার পদত্যাগ পত্রটা যেদিনকে জমা দেবেন 24 ঘন্টার মধ্যে, আমরাও কথা দিচ্ছি, আমরাও প্রমাণ করে দেবো যে আপনি যে কথাগুলো বলেছেন আমরাও বাস্তবায়িত করতে পারি। আপনি করবেন। আর অন্য কেউ যদি মানুষের দরবারে জনপ্রতিনিধিদের লড়াই করতে পাঠায় তাহলে সে দোষী আর আপনি সৎ। আপনি করলে চমৎকার আর আমি করলে বলৎকার। আপনি করলে রামলীলা আর আমি করলে ক্যারেক্টার ঢিলা। আপনি করলে ভালো আর আমি করলে কালো। এই দ্বিচারিতা তো চলবে না। আপনাকে দুটো চ্যালেঞ্জ আজকে এই মঞ্চ থেকে করে গেলাম। আপনার তল্পিবাহক ওয়েস্টিন হোটেলে রয়েছে, সে নিশ্চয়ই আপনার কাছে খবর পৌঁছে দেবে বা সংবাদ মাধ্যমে আপনি দেখে নেবেন। আপনি যদি সত্যি স্বচ্ছ এবং সৎ রাজনীতিবিদ হন আগে নিজের ইস্তফাপত্রটা পাঠাবেন। যদি কেউ জেলে যাওয়ার দায়ে রাজনীতি করতে না পারে সব থেকে আগে রাজনীতি থেকে সন্ন্যাস নেওয়া উচিত দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর।
যারা রথযাত্রা, পরিবর্তন যাত্রা, কত কি নাম, সেই গাড়িতে খালি চালক আর উপরে ৩-৪ জন হাত নাড়ছে, আর কেউ নেই। একটা লোক যদি জামাটা উল্টো আর প্যান্টটা উল্টো পরে রাস্তায় দাঁড়ায়, তাকে দেখার জন্য বেশি মানুষের কৌতূহল বা আগ্রহ হবে। একটা গ্রামে যদি কেউ জেসিবি দিয়ে মাটি কাটে, সেখানে 10টা লোক জড়ো হয় দেখার জন্য। এদের রথযাত্রা দেখতে 5টা-7টা লোকও হচ্ছে না। SIR তো বিজেপির র্যালিতে হয়েছে, বিজেপির মিটিংয়ে হয়েছে। আমাদের জব্দ করতে এসে নিজেরাই জব্দ হয়ে গেছে। তৃণমূল কংগ্রেস আর বাংলার মানুষ অন্য ধাতুতে তৈরি। যত কাটবেন ঘাসফুলের দল তত বাড়বে, কেটে শেষ করতে পারবেন না। বিশুদ্ধ লোহা যেমন হয়, যত আঘাত করবেন, যত মারবেন, যত পোড়াবেন, যত তাতাবেন, সেই লোহা তত শক্তিশালী হয়। মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস বাংলার মানুষের বিরুদ্ধে লড়াই ঘোষণা করার আগে অমিত বাবুদের বলবো একটু আলিমুদ্দিনে গিয়ে ক্লাস নিয়ে আসবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলন সংগ্রামের ইতিহাস, তৃণমূলের জন্ম, রাস্তায় নেমে আপসীন লড়াই কাকে বলে একটু CPM এর জল্লাদগুলো বা হাড়মাদদের থেকে জেনে আসবেন। 34 বছরের জগদ্দল পাথরকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করেছে মানুষকে নিয়ে। ভারতবর্ষ কি সারা বিশ্বের মধ্যে নজির নেই। হাত পা মাথা, পা থেকে মাথা, শরীরের এমন কোনো জায়গা অঙ্গ নেই যেখানে CPM এর জল্লাদদের ডান্ডা পড়েনি, তাও তাকে দমাতে পারেনি। আপনারা তো কোন ছাড়? আপনি ভাবছেন মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে আমরা বাংলাকে জব্দ করব? যারা আমার কথা শুনছেন, কালকে দিল্লি থেকে একজন আমলা আমাকে রাত্রিবেলা ফোন করেছিল, বলছে এদের ষড়যন্ত্র আরো বৃহৎ। গরিব মানুষের ব্যাংকে অ্যাকাউন্টে যে টাকা আছে, সেই টাকাগুলো এই বিজেপির নেতারা আত্মসাৎ করবে। কেন্দ্রীয় সরকার আপনার অ্যাকাউন্ট ফ্রিজ করবে। পরবর্তীকালে যদি আপনার ভোটার তালিকা থেকে নাম বাদ যায়, ব্যাংক অ্যাকাউন্ট আপনি আপডেট করতে গেলে বলবেন KYC জমা করো, ভোটার কার্ড দাও। তখন ভোটার কার্ড না দিতে পারলে মোদিবাবু অ্যাকাউন্ট ফ্রিজ করে টাকাটা নিজের নামে নিয়ে নেবে। এই হচ্ছে এদের অভিসন্ধি।